সময়টা 2016 সাল। গল্পের শুরুতে আমাদের দেখানো হয় কলকাতা ভাইজ্যাক হাইওয়ে রোড। এখানে আমরা পরিচিত হই মিস্টার বিশ্বাসের সাথে, যিনি ছিলেন একজন স্পোর্টস সিলেক্টর। অর্থাৎ উনি দেশের বিভিন্ন এলাকা থেকে সেরা খেলোয়াড়দের বাছাই করেন, যাতে তারা অলিম্পিকে গোল্ড মেডেল জিতে দেশকে গর্বিত করে তুলতে পারে। এরপর আমরা মিস্টার বিশ্বাসকে অলিম্পিক অ্যাসোসিয়েশনে যেতে দেখি। সেখানে আমরা দেখি ওনার যে হেড, তিনি ভীষণ রেগে আছেন। তিনি বলেন, অলিম্পিকে আমাদের দেশের ফলাফল খুবই হতাশাজনক। এত বড় জনসংখ্যার দেশে আমাদের মেডেল মাত্র 2টি। তিনি আরও বলেন, আমি তোমাদের যত রকমের সুযোগ সুবিধা দরকার সব দেই, কিন্তু এরপরেও যদি এমন খারাপ পারফরমেন্স হয় তবে আমি পুরো অ্যাসোসিয়েশন বন্ধ করে দেব। আর ফেডারেশনের পক্ষ থেকে যে টাকাটা আসে তা সব সরকারকে ফেরত দিয়ে দেব। সরকার যেন সেই টাকা অন্য কোথাও ইনভেস্ট করে। তিনি রেগে গিয়ে বলেন, এই রুমে যতজন মানুষ বসে আছে তাদের কারো ছেলে MBBS ডাক্তার, কারো ছেলে বিদেশে পড়াশোনা করে, আবার কারো ছেলে IIT পড়ে। তাহলে খেলবেটা কে? আর অলিম্পিকে গিয়ে মেডেলটা আনবে কে? এভাবে মিস্টার বিশ্বাস মনে মনে ভাবতে থাকেন কিভাবে একজন সেরা অ্যাথলেট খুঁজে পাওয়া সম্ভব। তখনই তিনি দেখেন গোদাবরী নদীর উপরের ব্রিজ থেকে একজন লোক কোনো নিরাপত্তা ছাড়াই নিচে লাফিয়ে পড়ছে। তিনি ভাবেন, যেখানে কোনো সেফটি বা নিরাপত্তা নেই সেখানে মানুষ কিভাবে মেডেল আনবে। একটা স্কুটারে 4-4টে বাচ্চা নিয়ে বউসহ বসে আছে, যাদের এটা পর্যন্ত জ্ঞান নেই যে কটা সন্তান নেওয়া উচিত। সেই দেশের কি বা হতে পারে। ঠিক তখনই তিনি দেখেন পাশে স্টেট সিলেকশন চলছে। সেই গ্রামের অনেক ছেলে সেখানে প্রতিযোগিতায় অংশ নিচ্ছিল। কেউ ক্রিকেটের জন্য, কেউ কুস্তির জন্য, আবার কেউ বা দৌড়ের জন্য। তবে সবার মুখে শুধু একটাই নাম, পেড্ডি। আমি পেড্ডির মতো হতে চাই। তখন মিস্টার বিশ্বাসও অবাক হয়ে যান যে এই পেড্ডি আসলে কে। এরপর আমরা দেখি মিস্টার বিশ্বাস পেড্ডির ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করেন। তখন একজন লোক এগিয়ে আসে। সে বলে, পেড্ডি আমাদের গ্রামেরই থাকে। আপনি যদি তার সাথে দেখা করতে চান আমি দেখা করিয়ে দিতে পারবো। তবে এই যে পাথরটাকে দেখছেন, এই পাথরটাকে পেড্ডি পাথর বলে। মিস্টার বিশ্বাস কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করেন, কেন? তখন ওই লোকটা জানায়, 2টো মাঠ ছেড়ে 3 নম্বর মাঠ থেকে পেড্ডি শটটা মেরেছিল আর বলটা এসে এখানে পড়েছে। এই কথা শোনার পর মিস্টার বিশ্বাস পেড্ডির সাথে দেখা করার জন্য আরও বেশি আগ্রহী হয়ে পড়েন। কিন্তু পেড্ডির কাছে পৌঁছানোর জন্য কোনো গাড়ি বা ট্রেন যাবে না। তাদের জঙ্গল আর পাহাড় পেরিয়ে হেঁটেই যেতে হবে। তাই তারা তখনই যাত্রা শুরু করে। যাত্রাপথে ওই লোকটা পেড্ডির গল্প বলা শুরু করে, যে সময়টা ছিল 1990-এর দশক। রামপুজি নামের একটা চরিত্রকে দেখানো হয়। সে বিজয়নগরের বাসিন্দা। বিজয়নগরে তার একটা শত্রুতা ছিল ক্রিকেট খেলা নিয়ে, আর সেখানকার ক্রিকেটের মাস্টার মনে করা হতো পেড্ডিকে। সেখানে নিলামে পেড্ডির দাম ওঠে 601 টাকা। দীপ্তেন্দু প্রতি 100 টাকার উপর 1 টাকা বেশি দাম রেখে পেড্ডিকে নিজের দলে নিয়ে নেয়। অন্যদিকে আমরা পেড্ডিকে দেখতে পাই গুড়ের কারখানায়। সে একজন দিনমজুর। সে যে গ্রামে থাকে তার কোনো নাম নেই। এই গুড়ের কারখানায় কাজ করার পর পেড্ডি সরাসরি চলে আসে খেলার মাঠে, যেখানে আমরা দেখি রামপুজি এবং তার প্রতিপক্ষের মধ্যে ক্রিকেট ম্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। যেখানে রামপুজিতে জেতার জন্য প্রয়োজন ছিল 161 রান। ঠিক তখনই পেড্ডি মাঠে নামে এবং একের পর এক শট মেরে ম্যাচ জিতিয়ে দেয়। আবারও সিন শিফট হয় গুড়ের কারখানায়, যেখানে আমরা দেখি পাহাড়ি গ্রামবাসীরা 2জন মানুষ সারাদিন কাজ করেও পাচ্ছে 20 টাকা, কিন্তু বিজয়নগরের একজন মানুষই একাই 20 টাকা পায়। এর কারণ পাহাড়িদের কোনো পরিচয় ছিল না। আধার কার্ড, রেশন কার্ড, মানে সরকার দ্বারা ওনাদের কোনো পরিচয়পত্র ছিল না। এদের কেউ মারা গেলেও কারো কিছু যায় আসে না। এমনকি রাতে ঘুমানোর যে জায়গাটা সেখানে রয়েছে, সেখানে সামান্য কিছু পাখা রয়েছে, আর তার জন্যও তাদের 2 টাকা করে দিতে হয়। এমনই জীবন তারা কাটাচ্ছিল, যেখানে পরার মতো কাপড় ছিল না। বিজয়নগরের লোকেদের এঁটো করা খাবারই ছিল তাদের খাবার। একরকম ম্যাচ জিতে আর দিনমজুরি করে তাদের জীবন চলছিল। এরপর আমরা দেখি মিস্টার বিশ্বাসের কাছে ওই লোকটি বলছিল তারা আসলে বের হতেন সূর্য ওঠার আগে, কিন্তু যখন গ্রামে পৌঁছতেন তখন জাস্ট সূর্য ডুবে যেত। তাদের মধ্যে একজন লোক ছিল সুরি। সে পাগল ছিল। সে সবসময় এটা চাইতো যে ট্রেন যেন ওনাদের গ্রামে থামে,
যাতে 1 ঘন্টার মধ্যে তারা শহরে গিয়ে ভালো কাজ করে মানুষের মতো জীবনযাপন করতে পারে। কিন্তু ট্রেন কখনো সেখানে থামতো না। যদি কারো কোনো জ্বর হতো তবে কত ঘন্টা লাগতো তাদের জঙ্গলের ভেতর দিয়ে হসপিটালে যেতে। কেউ কেউ রাস্তাতেই তাদের নিঃশ্বাস ত্যাগ করত। পেড্ডি সবসময় সুরিকে হেল্প করত, তাকে টাকা দিত। সুরি স্ট্যাম্প কিনে সরকারকে চিঠি লিখত। 30 বছর ধরে সে এটাই করে এসেছে, কিন্তু ট্রেন তার জন্য থামেনি, কারণ সরকার আসলে তাদের কোনো মানুষই মনে করে না। এরপর আমরা দেখি রোজগার করার পর সব মানুষ গ্রামে আসে নিজেদের ফ্যামিলির সাথে দেখা করতে। সেখানে ওই লোকটাও ছিল যে এখন মিস্টার বিশ্বাসকে গল্প শোনাচ্ছে। ওনার ঘরে মেয়ে হয়েছে, আর এই সংবাদটা উনি 2 দিন পর জানতে পারলেন। অন্যদিকে আমরা একজন মানুষকে দেখি যে নিজের বাচ্চার জন্য 4টি অক্ষর স্লেটে লিখে নিয়ে এসেছে, আর বলছে পরের বার যখন যাব আবার 4টি অক্ষর লিখে আনবো। এখানে আমরা পেড্ডি ও তার মাকেও দেখি। পেড্ডি সবসময় তার মাকে বলে, আমাকে বিয়ে করিয়ে দাও মা, আমি এখন আর একা থাকতে পারছি না। এরই সাথে এই গল্পে আজি আম্মার এন্ট্রি ঘটে। তার বাবা ইলেকশনে দাঁড়িয়েছে, কিন্তু গত 20-30 বছর ধরে উনি হেরেই যাচ্ছেন। এরপর আজি আম্মা একটা বুদ্ধি বের করে। সে নিজেই নিজের ক্ষেত জ্বালিয়ে দেয় এবং বলে, এতে আমরা সম্পত্তি পাবো এবং ভোট জিতে যাব। মেয়েটা দেখতে খুবই সুন্দর, উপরন্তু অত্যন্ত কুটিল মস্তিষ্কের। পরের দিন যখন তার বাবার হয়ে প্রচার করছিল, তখন পেড্ডি তাকে দেখে একদম ফিদা হয়ে যায়। তো যাই হোক, প্রচার শেষে রাতে গ্রামবাসীকে মদের বোতল আর খাসির মাংস খাওয়াচ্ছিল সে, যাতে ভোটটা তারা তাকেই দেয়। তখন সুযোগ বুঝে পেড্ডি এবং তার 3 জন বন্ধুও সেখানে ঢুকে পড়ে, লুকিয়ে চলে যায় আজি আম্মার রুমে। আর পেড্ডির বন্ধুরা তখন লাইট নিভিয়ে দেয়। পেড্ডি সুযোগ বুঝে আজি আম্মাকে কিস করে বসে। আর আজি আম্মার ফ্রেন্ডসটা একথা জানতে পেরে তাকে বলে, এই খবর যদি বাইরে চলে আসে তবে তোমার বদনাম হবে, তাই ইলেকশন পর্যন্ত তুমি চুপ থাকো। আজি আম্মার পপুলারিটি দেখে রামপুজির লোক তাকে ফুল দেওয়ার বাহানায় আজি আম্মার সালোয়ার কেটে দেয়। ঠিক তখনই পেড্ডি দ্রুত শামিয়ানা ছিঁড়ে ফেললে শামিয়ানা নিচে পড়ে যায়। কিন্তু ততক্ষণে একজন ফটোগ্রাফার কিছু ছবি তুলে নিয়েছিল, বাকি অন্য কোনো মানুষই আর কিছু দেখতে পায়নি। আজি আম্মা ভীষণ লজ্জায় পড়ে, আর পেড্ডির মারাত্মক রাগ হয়। রাতের বেলা যখন রামপুজি নিজের বন্ধুদের সাথে এই নিয়ে আলোচনা করছিল, তখনই সেই ফটোগ্রাফার আসে এবং জানায়, আমি ফটো তুলে নিয়েছি, কাল পুরো সংবাদপত্রে এই ফটো চালিয়ে দেব। ঠিক তখনই সেখানে পেড্ডি আসে এবং প্রথমে নিজের মুখ লুকিয়ে প্রতিটি লোককে সে উত্তম মধ্যম দেয়। কিন্তু তারপর সে চেহারা দেখার পর রামপুজি বলে, তুই পাহাড়ি মজুর, আমাদের সাথে টক্কর দিতে এসেছিস? পেড্ডি জানায়, আজি আম্মার দিকে যদি কেউ চোখ তুলেও তাকায় তাহলে আমি পুরো গ্রামে তাকে উলঙ্গ করে ছাড়ব। পেড্ডি ওদের খুব পেটায় এবং তার ভাইকে জামা কাপড় ছাড়া গ্রামের গাছের সাথে বেঁধে দেয়। সব লোক এই তামাশা দেখে। এখান থেকে সিন শিফট হয় যেখানে আমরা কুস্তির মঞ্চ দেখতে পাই। সেখানে হিনকেশারি ছিলেন একজন অত্যন্ত প্রশিক্ষিত কুস্তি খেলোয়াড়। আমরা দেখি হিনকে গৌর নারুজির সবচেয়ে সেরা খেলোয়াড় হলো ভদ্রা। এরপর সিন সেখান থেকে শিফট করে আবারও মাঠ দেখানো হয়, যেখানে আমরা দেখি রামপুজি অপমানের বদলা নিতে প্রতাপের সাথে মিলে 1 টাকায় পেড্ডিকে কিনে নেয়, কারণ সে বলে এই পাহাড়ি লোকেদের মূল্য কমিয়ে দিলেই এমনিতেই মজুররা শেষ হয়ে যাবে। এরপর ম্যাচ শুরু হয়, আর এর আগে পেড্ডিকে সব সময় প্রথম ব্যাটিংয়ের জন্য পাঠানো হতো, কিন্তু এইবার ওনারা পেড্ডিকে পাঠাচ্ছেন না, তাই পেড্ডি নিজেই ব্যাটিং করার জন্য যায়। সে দেখে তাকে আউট করার জন্য তার নিজের লোকেরাই চেষ্টা করছে। সব লোক পেড্ডি পেড্ডি বলে চিৎকার করছিল, আর এই আওয়াজ গৌরান্নার কুস্তির আখড়া পর্যন্ত পৌঁছে যায়। গৌরান্না সেখানে চলে আসেন। ম্যাচের মাঝখানে রামপুজি তাকে বলে, আজ তুই 1 টাকায় বিক্রি হয়ে গেলি, কারণ প্রতাপ আর আমরা উঁচু জাতের লোক, আমাদের গ্রাম আছে, আমাদের পরিচয় আছে। এরপর রামপুজি যখন বল করছিল, স্টাম্প ছেড়ে অন্য মানুষটি বেরিয়ে যায় এবং রামপুজির বল উইকেট টাচ করে এবং ম্যাচটি পেড্ডি হেরে যায়। তবে পেড্ডি ম্যাচ হারলেও পুরো গ্রাম হাততালি দেয়, আর এই সব কিছুই গৌরান্না দেখছিল। তখন পেড্ডির কাছে গৌরান্না আসে এবং জানায়, তুই কুস্তি করবি? তখন সে জিজ্ঞেস করে, দিনমজুরি মিলবে? গৌরান্না জানান, সেরফ খেলার জন্য। আজ তুই হেরে গেলি, তাও সব মানুষ তোর নামেই জয় জয়কার করছে, তুই কখনো এসব কিছু বুঝবি না, মূর্খ মজুর কোথাকার। আর এই কথা বলে তিনি সেখান থেকে চলে যান। অন্য জায়গায় আমরা সুরিকে দেখি যে বিধায়কের কাছে জানায় তাদের সমস্যাটা কি।
সে জানায় আমাদের কাছে 1800 লোক আছে। কথাটা শুনে বিধায়ক ভাবলেন এই ভোটগুলো তার ভোট ব্যাংক বাড়াতে সাহায্য করবে। কিন্তু তখনই তার পিএ তাকে জানায় সরকার এদের স্বীকৃতি দেয়নি, এরা বহু বছর ধরে এই গ্রামে থাকছে, এমনকি এরা ভোটও দিতে পারে না। এই কথা শুনে বিধায়ক কাগজপত্রগুলি ছিঁড়ে ফেলেন। তিনি বলেন, যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছে তারা আসবে, তোমরা কোথা থেকে চলে এসেছো? এরপর নিজের লোকজনকে দিয়ে সুরিকে মারধর করায়। এরপর সুরি যখন নিজের গ্রামে আবারও ফিরে আসে তখন আমরা দেখতে পাই পেড্ডি এবং বাকি সব লোক সেখানে এসেছিল। তারা বলে এসব কিছু হবে না, আমাদের জীবন এভাবেই কেটে যাবে। তখন আমরা দেখতে পাই যে আবারও ট্রেন আসে এবং আবার সুরি একটা লাল পতাকা ওড়ায়। তবে এবার ট্রেন থামতেই হবে, কারণ এই লোকটা এখন ট্রাকের বাইরে নয়, ট্রাকের একদম সামনে দাঁড়িয়ে আছে। আর গাড়ি খুব কাছে চলে আসায় তারা ব্রেক করতে পারেনি, আর তার অর্ধেক বডি ট্রেন মেরে দিয়েছিল। সুরির জ্যান্ত বাঁচা অসম্ভব। যদি ট্রেন থামতো তবে শহরে গিয়ে তার ট্রিটমেন্ট হতে পারত। এখন জঙ্গলের মাঝে যদি নিয়ে যাওয়া হয় তবে রাস্তাতেই সে মারা যাবে। সুরি লাস্টে এটা কথাই জানায়, আমি এই ট্রেন থামানোর জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি, যাতে 1 ঘন্টায় আমরা অন্য গ্রামে পৌঁছে যাই, যাতে ওই গ্রামবাসীদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো ফারাক না বাঁচে, আমাদের বাচ্চারা আর ওদের বাচ্চাদের মধ্যে কোনো ফারাক না থাকে। আমরা যেন রোজগার পাই, আমাদেরও একটা স্টেশনের নাম হোক, আমাদের গ্রামের নামে মানুষ আমাদের চিনুক। সুরি যাওয়ার সময় আরও জানায়, মরা সহজ কিন্তু বেঁচে থাকা সব থেকে মুশকিল, তাও আবার মজুর শেষে। এদিকে তারা ট্রেন ট্রাক একদম উপড়ে ফেলে এবং ওদিকে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। সরকার এই কথা জানতে পেরে পুলিশ দিয়ে ওই সমস্ত গ্রামবাসীকে তুলে নিয়ে আসে এবং তাদের অনেক পেটায়। পুলিশ অফিসার জানায়, তোরা কেমন করে ট্রেন থামাচ্ছিস, কোথায় স্টেশন আছে নেই সেটা আগেই ঠিক করা আছে। একথা শুনে পেড্ডি বলে, ঠিক আছে, আপনি বরং ওনার বডি আমাদের দিয়ে দিন, আমরা নিয়ে গিয়ে গ্রামে ওনার সংস্কার করব। কিন্তু এইটুকু পুলিশ দিতে চায় না। সে জানায়, এই বেওয়ারিশ লাশ আমি দিব না, হয় তোরা এখান থেকে চলে যান, না হলে সবকটার এখানে লাশ পড়ে থাকবে। শেষ পর্যন্ত পেড্ডিকে তার কথা মানতে হয়। সে বুঝে গিয়েছিল তার কোনো পরিচয় নেই, তো পরিচয় বানানোর জন্য সে সোজা পৌঁছে যায় গৌরান্নার কুস্তির আখড়ায়। ওদিকে গিয়ে সে গৌরান্নাকে জানায়, আমি কুস্তি শিখতে চাই। গৌরান্না বলে, কোনো মজুরি মিলবে না। তখন পেড্ডি জানায়, আমার মজুরি চাই না, আমার বাস নাম চাই, পরিচয় চাই, আমি আমার গ্রামকে পুরো পরিচয় দিতে চাই। পেড্ডি এদিকে কাজ করতে থাকলে গৌরান্না তাকে আখড়ায় আসতে দিত না, বলতো, এক জায়গা থেকে বস্তা নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখ, কুয়ো থেকে জল তোল, কুস্তির আখড়ায় মাটি কাট। বাকিরা সব সময় পেড্ডিকে নিয়ে মজা নেয়। এসব দেখে পেড্ডির অনেক রাগ হয়। সে একদিন সেখানে চলে যায় তাদের উপর হাত তোলার জন্য। তখন গৌরান্না চলে আসে এবং তাকে বলে, তোকে যদি কুস্তি শিখতে হয় তবে তোকে সব কিছু ছাড়তে হবে। তখন পেড্ডি বলে, আপনি কুস্তি কবে শেখাবেন আমায়? তখন থেকে গাধার মতো মজুরি করছি। তখন আমরা দেখতে পাই গৌরান্না তাকে বোঝায়, তুই যে বস্তা বইছিস, তুই যে জল তুলছিস, তুই যে মাটি কাটছিস, তা সবই আসলে কুস্তির এক একটা মুভ। গৌরান্না তখন প্রতিটি মুভের কৌশল তাকে বুঝিয়ে দেয়। এরপর ধীরে ধীরে পেড্ডি কুস্তি শেখা শুরু করে। সে জলের নিচে দম আটকিয়ে রাখা শুরু করে, যা ছিল মূলত ভদ্রার গড়া রেকর্ড। আস্তে আস্তে সে সেই রেকর্ডের কাছাকাছি চলে যায়। পেড্ডি নিজেকে পুরোপুরি কুস্তির আবহে মানিয়ে নিয়েছিল। ধীরে ধীরে সে গৌরান্নার অহংকার ও সম্মানে পরিণত হয়। এরপর আমরা দেখতে পাই যে কুস্তির একটা প্রতিযোগিতা হয়। সেখানে গৌরান্না ভদ্রাকে না পাঠিয়ে পেড্ডিকে পাঠান। সেখানে পেড্ডিকে থামাতে 2 জন কুস্তিবীর আসলেও তারা পেড্ডিকে আটকে রাখতে পারে না। পেড্ডিকে প্রমাণ করতে হতো যে তার নিজের একটা পরিচয় আছে, তার গ্রামের একটা নিজস্ব নাম আছে। সে একাই ওই 2 জনকে হারিয়ে ফেলে। এই দৃশ্য দেখে গৌরান্নার বুক গর্বে ফুলে ওঠে। তার মনে হতে থাকে যে তাদের খেলা যেন আবার নতুন করে বেঁচে উঠেছে। সেই রাতে আজি আম্মা লুকিয়ে পেড্ডির সাথে দেখা করে। সে এসে পেড্ডিকে বলে, তোমাকে ধন্যবাদ জানানোর ছিল, তুমি সেদিন তাঁবুটা ফেলে দিয়ে আমার সম্মান বাঁচিয়েছিলে, কিন্তু তোমাকে অন্য আর একটা মানুষকে খুঁজে বের করতে হবে যে আমাকে চুমু খেয়েছিল। তখন পেড্ডি বলে, সে তাকেও খুঁজে বের করবে।
আজি আম্মা চলেই যাচ্ছিল, হঠাৎ করে সে পিছলে যায় এবং পেড্ডি তাকে ধরে ফেলে। পেড্ডি যখন তাকে জড়িয়ে ধরে তখন আজি আম্মা বুঝতে পারে এই শরীরের গঠন আর নাকের কাছে নিঃশ্বাস ছাড়ার ধরনটা অন্য কারো নয়। এই পেড্ডিই ছিল সেই ব্যক্তি যে তাকে চুমু খেয়েছিল। প্রথমে তো আজি আম্মা তাকে অনেক বকাঝকা করে। পেড্ডি শেষমেশ নিজের ভালোবাসা প্রকাশ করে বলে, আমি ফুল দেওয়া বা উপহার দেওয়া জানি না, আমি এভাবে ছুঁয়েই ভালোবাসা প্রকাশ করতে জানি, তাই আমি তোমাকে ছুঁয়েই আমার ভালোবাসা প্রকাশ করেছি। আজি আম্মা এই কথা শুনে সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্যপট বদলে যায় এবং আমরা দেখতে পাই যে গৌরান্না পেড্ডিকে বলেন, যেহেতু তোর কোনো নাম বা পরিচয় নেই আর তুই ডিস্ট্রিক্ট ম্যাচেও জিতে গেছিস, তাই এখন আমি পুরো ভারতের সমস্ত কুস্তির আখড়াই ঘোষণা করব। যদি এমন কেউ থাকে যে পীরের কুস্তিতে হারাতে পারবে তোকে, তাহলে আমি তাকে আমার জেতা এই কড়া দিয়ে দেব। এই কড়ার একটা ইতিহাস আছে। সিধু শিয়ার বংশগত পরিবারে এই কড়াটি ছিল। পুরোনো আমলে আখড়ায় কেউ জিতলে তাকে এই কড়া পরানো হতো। এরপর আমরা দেখতে পাই গৌরী আন্নার সাথে সিসোদিয়ার একটা কুস্তি প্রতিযোগিতা হয়েছিল। তাতেই তিনি সিসোদিয়াকে হারিয়ে এটা জিতেছিলেন। এরপর সিসোদিয়া যখন জানতে পারল যে গৌরী আন্না সবাইকে চ্যালেঞ্জ জানাচ্ছে, তখন সে নিজেই পেড্ডির নাম জাতীয় স্তরে সুপারিশ করে এবং পেড্ডির চিঠিও চলে আসে। সে ন্যাশনাল প্রতিযোগিতায় তার লড়াই শুরু হয়ে গেছে। পেড্ডি এক এক করে সবাইকে হারাচ্ছিল, এমনকি সিসোদিয়ার কুস্তিগীরদেরও হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর ভদ্রা তার কাছে এসে বলে, পেড্ডি, তুই যদি ন্যাশনাল জিতে চাস তবে সব জায়গায় তোর জয় জয়কার হবে, কিন্তু আমি এটা দেখতে চাই না। বলেই সে তার পেড্ডির পায়ে আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এইসব তথ্য গিয়ে সে সিদোশিয়াকে জানিয়ে দেয়। পরের দিন সিসোদিয়ার কুস্তিগীর যখন প্রায় হাঁটতেই বসেছিল, তখন সে পেড্ডির পায়ে মারাত্মক আঘাত করে, কিন্তু পেড্ডি নিজের পায়ে তোয়াক্কা না করে শেষ পর্যন্ত কুস্তি জিতে যায়। কিন্তু জেতার পর সে মাটিতে লুটিয়ে পড়ে। হসপিটালে যাওয়ার পর ডাক্তার তাকে পরীক্ষা করে জানায় তার ডান পায়ে একটা বিশেষ রগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে এখন আর কুস্তি লড়তে পারবে না। পেড্ডি কান্নায় ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে বলে, আমাকে যদি খেলা থেকে দূরে সরিয়ে দেওয়া হয় তাহলে আমার গ্রামের মানুষ কিভাবে জানতে পারবে আমি কে? গ্রামের মানুষের মনে হচ্ছে যে আমি গ্রামের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমি আজ বিজয়নগরের হয়ে গেছি। ঠিক তখনই গৌরান্না চিৎকার করে উঠে বলে, তুই কেন বুঝতে পারছিস না? তুই 3 দিন ধরে কোমায় ছিলি। ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং বিজয়ী ঘোষণা করা হয়েছে, তবে তুই সিলভার মেডেল পেয়েছিস। কথাটা শুনে পেড্ডি খুশি হয়ে যায়। এরপর গ্রামে ফিরে সে সেই টাকা সকল গ্রামবাসীর মধ্যে বিলিয়ে দেয়। পেড্ডি সরকারি চাকরি পায়, কিন্তু সে নেয় না। চাকরির চিঠিটা ছিঁড়ে ফেলে সেখান থেকে সে নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। দিল্লিতে এসে পেড্ডি সংসদের সামনে একটা চিঠি নিয়ে বসে থাকে, কিন্তু কোনো মন্ত্রীর পিয়েই তাকে পাত্তা দেয় না। দিল্লিতে টিকে থাকার জন্য সে দিনমজুরি করে। অবশেষে একদিন ব্যারিকেড ভেঙে পেড্ডি এক মন্ত্রীর সামনে পৌঁছায়। তাকে নিজের সার্টিফিকেট দেখিয়ে বলে, স্যার, আমি ন্যাশনালে খেলেছি। মন্ত্রী তখন বলে, ন্যাশনালে খেলেছ ঠিক আছে, কিন্তু তুমি তো সেকেন্ড হয়েছ, সিলভার পেয়েছো, গোল্ড তো আর পাওনি। খবরের কাগজে তো তোমার ছবি আসেনি। তোমার কথা তখন শুনবো যখন তুমি গোল্ড মেডেল পাবে। এ কথা বলে সে সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। অন্যদিকে বর্তমান সময়ে আমরা দেখতে পাই মিস্টার বিশ্বাস বলছেন, তোমার হিরো এভাবেই হেরে গেল, এমন একজন পরাজিত ব্যক্তির মুখ দেখার কোনো ইচ্ছা নেই আমার। তখন অন্য লোকটি বলে, গল্প এখানেই শেষ হয়নি স্যার। সেখান থেকে গল্প আবারও ফ্ল্যাশব্যাকে যায়। পেড্ডিকে দেখতে পাই গভীর চিন্তায় মগ্ন সে। এখন কি করবে কোনো কুল পাচ্ছে না, কারণ তার ডান পায়ে একদমই চলছিল না। তখন সে একটা চরম সিদ্ধান্ত নেয়। চলন্ত ট্রেন থেকে সে নিজের প্রাণপাতি বাড়িয়ে দেয়। একটি ইলেকট্রিক খুঁটির সাথে ধাক্কা লেগে তার পাটি কেটে আলাদা হয়ে যায়। পেড্ডি প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। তাকে হসপিটালে ভর্তি করা হয়। পেড্ডির এই ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়ার পিছনে একটা কারণ ছিল। পেড্ডি যখন মন্ত্রী এবং প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছিল, তখন সে একটা স্পোর্টস একাডেমি দেখেছিল। সেটি ছিল এমন খেলোয়াড়দের জন্য যাদের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, প্যারা অলিম্পিক। সেখানেই পেড্ডি দেখেছিল যে অনেকে হাত ছাড়া প্র্যাকটিস করছে, অনেকে হুইল চেয়ারে বসে খেলছে, আবার কেউ বা কৃত্রিম পা লাগিয়ে দৌড়াচ্ছে।
বর্তমান সময়ে আমরা দেখতে পাই তারা এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সুরি সব সময় ট্রেন থামানোর জন্য পতাকা ওড়াতো। আজ সেখানে একটা চমৎকার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং তার ঠিক সামনেই পেড্ডির একটা মূর্তি দাঁড়িয়ে আছে। সেই মূর্তির একটা পায়ে লাগানো আছে কৃত্রিম পা। এটি দেখে মিস্টার বিশ্বাস একেবারে অবাক হয়ে যান এবং জিজ্ঞাসা করেন, এবার কি পেড্ডি রানিংয়ে অলিম্পিক জিতেছে? তখন সেই গ্রামের লোকটি বলে, হ্যাঁ, সবাই বলছিল না যে তার প্রিয় খেলোয়াড় হলো পেড্ডি। আজ আমি বলছি আমার কেন, এই পুরো গ্রামের প্রিয় খেলোয়াড় হলো পেড্ডি। সে খেলার জন্য তার পা বলি দিয়েছে। সে দৌড়েছে কৃত্রিম পা নিয়ে এবং অলিম্পিকেও সে জয়লাভ করেছে। বিজয় অর্জন করার পর সে মেডেল নেয়নি, সে মাইক নিয়েছে। সে বলে, আমি ইন্ডিয়ান নই, আমাকে খেলার জন্য বিজয়নগর হয়ে খেলতে হয়েছে, কিন্তু বাস্তবে আমি পাহাড়ে গ্রামের ছেলে। আমাদের মতো 18টি গ্রাম আছে যাদের না আছে কোনো আধার কার্ড, না আছে রেশন কার্ড, না আছে কোনো পরিচয়পত্র। আমি চাই আমাদের একটা নাম হোক। আমি এত দূর শুধু নিজেকে চ্যাম্পিয়ন হিসেবে প্রমাণ করতে আসিনি, আমি এসেছি যাতে আমার গ্রামেও ট্রেন থামে, আমার গ্রামের মানুষ সুযোগ সুবিধা পায় এবং আমরা একটা পরিচয় পাই। এই আবেগঘন কথা শোনার পর মন্ত্রীর চোখেও জল চলে আসে। অবশেষে পেড্ডি ট্রেনে চড়ে নিজের গ্রামে ফিরে আসে। সেখানে আমরা তার মা এবং পুরো গ্রামবাসীকে দেখতে পাই, যাদের সবার চোখেই ছিল আনন্দের জল। আজি আম্মা সেখানে হাজির ছিল, যার সমস্ত রাগ এখন পেড্ডির প্রতি ভালোবাসায় বদলে গেছে। পেড্ডির জন্য সবার মনে সম্মান আরও বেড়ে যায়। বিজয়নগরের রায়পুঞ্জি, প্রতাপ এবং ভদ্রা নিজেদের ভুল স্বীকার করে পেড্ডিকে মনে প্রাণে মেনে নেয়। গৌরান্নাও তার জন্য গর্ববোধ করে। তখনই স্টেশন মাস্টার এসে পেড্ডিকে জানায়, আজ থেকেই স্টেশনে ট্রেন থামবে এবং এই স্টেশনের নাম হবে পেড্ডি স্টেশন। কিন্তু পেড্ডি বলে, এই স্টেশনের নাম আমার নামে নয়, সুরির নামে হওয়া উচিত। সে গত 32 বছর ধরে এই জায়গায় লড়াই চালিয়েছে আর অবশেষে সে মরে গেল। অন্যদিকে বর্তমান সময় মিস্টার বিশ্বাস বলেন, এখন আমি আর তার সাথে দেখা করব না। এখন আমি এমন কাজ করব যাতে প্রত্যন্ত গ্রামের প্রতিটি শিশু ফেডারেশন পর্যন্ত পৌঁছতে পারে এবং দেশের নাম উজ্জ্বল করতে পারে। আমি এমন সব গ্রাম থেকে প্রতিভা খুঁজে বের করব। ঠিক তখনই সেই স্টেশনে অ্যানাউন্স হয় এবং ট্রেন চলে আসে। মিস্টার বিশ্বাস তখন লোকটিকে জিজ্ঞাসা করে, এখানে তো ট্রেন আসে, তাহলে তুমি আমাকে কেন মিথ্যে বলো যে এখানে ট্রেন আসে না? লোকটি উত্তর দেয়, আমি যদি আপনাকে জঙ্গল দিয়ে ঘুরিয়ে এখানে না আনতাম তবে আপনি কখনোই আমাদের কষ্টটা বুঝতেন না। মিস্টার বিশ্বাস হেদে মৃদু হেসে বিদায় নেয়। ফেডারেশন এখন সকল গ্রামে গ্রামে প্রতিভা খুঁজে বের করবে এবং খেলাধুলার জগৎকে আরও এগিয়ে নিয়ে যাবে। আর এর মধ্য দিয়েই এই চমৎকার মুভিটি শেষ হয়।